আসসালামু আলাইকুম। আমি আহমেদ। আপনাদের সকলের মাঝে আমি হাজির হয়েছি নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে। আপনারা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভয়ের কাহিনী নিয়ে হাজির হব এবং আপনাদেরকে নিয়ে হারিয়ে যাব এক অন্যরকম ভয়ের দুনিয়ায়। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো আর কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে ঘটনায় নিয়ে যাই। আজকের যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন সঙ্গত কারণে উনি নাম ঠিকানা সব শেয়ার করতে নিষেধ করেছেন, তাই তার নাম এবং ঠিকানা আমরা শেয়ার করতে পারছি না। তো এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার নানার মুখ থেকে। এই ঘটনাটি ওনার নানার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, আর এই ঘটনাটির সময়কাল 1980 কি 85 সালের দিকে। তো এই ঘটনাটি যখন ঘটে তখন সময়টা বর্ষাকাল এবং বর্ষাকালেরই এক দিনে শুরু হয় তুমুল মেঘ বৃষ্টি। আর এই মেঘ বৃষ্টিতে নানা গায়ে খাতা মুড়ি দিয়ে এমন এক ঘুম দেন, এক ঘুমে নানা একদম বিকেল দিকে উঠেন। বিকেল দিকে উঠে নানায় মাথায় হাত, হায় হায় সারাদিন এক ঘুমে পার হয়ে গেল। কেননা উনি বিলের মাঝে কারেন্ট জাল পেতে রেখেছিলেন এবং এই কারেন্ট জালে যদি মাছ বেশি আটকা পড়ে তাহলে কাকড়া কিংবা সাপ এসে সেই মাছ খেতে গিয়ে জালের মধ্যে আটকে গিয়ে একটা বিধিকিচ্ছা অবস্থা সৃষ্টি হয়, আর সেই জালটাও একদম বরবাদ হয়ে যায়। আর এই জন্যই নানা একটু টেনশনে পড়ে যান। আর এই জালটা যদি সারা রাত ওইভাবেই থাকে তাহলে নিশ্চয়ই কোনো সাপ বা কাকড়া এসে এই জালের মধ্যে জড়িয়ে যাবে আর এই জালটা একদম নষ্ট হয়ে যাবে। তো সেই চিন্তা করে নানা কি করলেন, হাতে একটা হারিকেন নিয়ে উনি বেরিয়ে পড়লেন, কারণ তখন বেলা একদমই পড়ে গেছে এবং সন্ধ্যার মুহূর্ত একদম ঘনিয়ে এসেছে। আর এই কারণেই নানা হাতে হারিকেন নিয়ে উনি রওনা করলেন, কারণ বৃষ্টি তো হয়েছে, হাতে একটু আলো থাকলে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে সেই চিন্তা করে। তো নানা যাচ্ছেন কিছুটা পথ যাওয়ার পরে ওইখানে 3 রাস্তার মোড় একটা আসে। আর 3 রাস্তার মোড়ের এখানে গিয়ে নানা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। এখন সচরাচর যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে গেলে আরো অনেকটা সময় লাগবে, আর আরেকটা রাস্তা আছে, এটা একদমই শর্টকাট একটা রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে অনেকটা সময় বাঁচবে, নানা একটু তাড়াতাড়ি ঘরে ফিরতে পারবেন। তো এই চিন্তা করে নানা ওই শর্টকাট রাস্তাটাই ধরলেন। আর ওই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, গ্রামের কেউই সচরাচর ওই রাস্তাটা দিয়ে চলাচল করে না, কারণ অনেকেই নাকি ওই জায়গাটাতে ভয় পাইছে। আর এই জন্যই ওই রাস্তাটা একদম নিঝুম থাকে, দিনের বেলাতেই নিঝুম থাকে, আর রাতের বেলাতে তো কোনো কথাই নাই, কোনো কুকুর ওই রাস্তাতে মারায় না। তো নানা সেই পথটাই ধরলেন, কেননা নানা ছিলেন খুবই সাহসী আর এইসব জিন কিংবা ভূতে উনি একটুও ভয় পেতেন না। তো এই জন্যই নানা ওই রাস্তাটা ধরলেন। নানা হেঁটে চলছেন, বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তা, এখানে সেখানে পানি জমে আছে, সাবধানে যাচ্ছেন। হাতের হারিকেনটা এখনো জ্বালাননি। তো কিছুটা দূর যাওয়ার পরে দেখলেন এমনিতেই তো মেঘলা আকাশ, তার উপরে আবার দিনের আলো ফুরিয়ে এসেছে, এই কারণে একদম ঘন অন্ধকার নেমে আসলো চতুর্দিকে। আর এই অন্ধকারের জন্য নানা রাস্তাঘাট ঠিক মতো দেখতে পাচ্ছিলেন না, আর এই জন্য নানা হাতের হারিকেনটা জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পরে একটা পুকুর পড়ে হাতের বাঁ দিকে, আর ওই পুকুরের পাশেই একটা বিশাল তাল গাছ। আর নানা ওই পুকুরের পাশে যাওয়ার পরে শুনতে পান পুকুরের পানি ঝাপটা ঝাপটি শব্দ। তো নানা চিন্তা করলেন কি ব্যাপার, এইদিকে তো কেউ আসে না দিনের বেলা, তো তাহলে এই সন্ধ্যাবেলা এই পুকুরের মাঝে গোসল করে কে? এইটা দেখার জন্য নানা একটু পুকুরের ওই দিকে উকি দেন, আর উকি দিতেই দেখতে পান ওই নানার এলাকারই আরেক বড় ভাই হয় নানার সম্পর্কে, উনি ওই পুকুরের মাঝে গোসল করছেন। তো নানা চিন্তা করে হয়তোবা ওই বড় ভাই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন, আর হয়তো বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, আর উনি পিছল খেয়ে পড়ে গিয়ে হয়তোবা শরীরে কাদা মেখে গেছে, এই কারণে এখানে গোসল করতেছে। একটা পর্যায়ে নানা 7-5 চিন্তা বাদ দিয়ে উনি ওনার ওই বড় ভাইকে ডাকলেন। ডাকার পরে নানা লক্ষ্য করলেন ওনার বড় ভাইটা যেন ওনার ডাক শুনতেই পাচ্ছে না।
মানে নানার এই ডাক ওনার কান পর্যন্ত পৌঁছাতেই পারছে না। নানা মনে করছেন যে হয়তোবা পানিতে ঝাপটাঝাপটি করে গোসল করছে, এই কারণে আমার ডাক শুনতে পাচ্ছে না। এই জন্য নানা কি করেন, পাশ থেকে ছোট্ট একটা ঢিলা নিয়ে ওইদিকে ছুঁড়ে মারেন। তো 2-3টা ঢিলা ছুঁড়ে মারার পরে একটা ঢিলা ওই লোকটার গায়ে লাগে, আর তখনই ওই লোকটা নানার দিকে ঘুরে তাকায়। আর ঘুরে তাকানোর পর নানা দেখতে পান ওই লোকের চোখ দুইটা কেমন যেন অগ্নিয় বর্ণ হয়ে আছে, জল জল করে উঠছে। নানা চিন্তা করেন হয়তোবা উনি হাতের হারিকেনটা জ্বালিয়েছিলেন, আর এই হারিকেনের আগুনের আলোর কারণেই চোখে প্রতিচ্ছবি পড়ছে, আর এই জন্যই চোখটা এরকম জল জল করছে। নানা বিষয়টাকে প্যারানরমাল কোনো ঘটনা ভাবলেন না। নানা স্বাভাবিকভাবেই ওনার সাথে কথা বলতে শুরু করলেন, কিন্তু ওই লোকটা নানার কোনো কথার জবাবই দিচ্ছে না। নানা মনে মনে চিন্তা করেন, কি ব্যাপার, এই বড় ভাইটা তো এরকম না, উনি তো খুবই মিশুক এবং সবার সাথেই খুব সুন্দরভাবে আচরণ করেন, কথাবার্তা বলেন, তাহলে এখন কেন বড় ভাইটা কথা বলছে না? এইসব চাঁদ পাঁচ চিন্তা করতে করতে নানা কি করলেন, একটা পর্যায়ে যখন ওই বড় ভাইটা কথা কোনো উত্তরই দিল না, তখন নানার কাজে আবার রওনা শুরু করলেন। এরই মাঝে কিন্তু আশেপাশে অনেকটাই অন্ধকার নেমে এসেছে। হাতের হারিকেনের আলোয় নানা কর্দমাক্ত রাস্তা হেঁটে চলছেন। আশেপাশের ঝিঝি পোকাগুলোর ডাকে মনে হচ্ছে কানের পর্দা একদম এখনই ফেটে যাবে। আবার দূর থেকে ব্যাঙের ডাকও ভেসে আসছে। তো নানা হেঁটে যাচ্ছেন, একটা পর্যায়ে নানা বিলের কাছাকাছি চলে আসেন। অনেকটা বিলের মাঝে নেমেও যান, তখন হাঁটুর থেকে কিছুটা উপরে পানি। নানা কিছুটা দূরে যাওয়ার পরে উনি দেখতে পান যে বিলের ওদিক থেকে একটা আলো নানার এদিকে হেঁটে হেঁটে আসছে। নানা তখন মনে মনে ভাবেন যে নিশ্চয়ই কোনো চোর আমার এই জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই চিন্তা করে নানা একটু জোরেই হাঁটা শুরু করলেন, যে কে মাছ ছাড়িয়ে নিয়ে যায় দেখি তো। নানা তখন হেঁটে যাচ্ছে, কিন্তু অবাক করা বিষয়, দীর্ঘ একটা সময় হেঁটে যাওয়ার পরেও নানা ওই জিনিসটার ধারে কাছেও যেতে পারছেন না। ওই শুরুর দিকে যতটা গ্যাপ নানা দেখেছিলেন ওই জিনিসটার মধ্যে আর নানার মধ্যে, ততটাই গ্যাপ রয়ে গেছে। নানা আবার জোরে হাঁটা শুরু করলেন, কিন্তু না, এভাবে 3-4 বার অনেকটা পথ হাঁটার পরেও যখনও ওই জিনিসটাকে নানা ধরতে পারলেন না, তখন নানা বুঝতে পারেন নানা হয়তোবা কোনো একটা অস্বাভাবিক ঘটনার মাঝে পড়ে গেছেন। আর এই সন্ধ্যাবেলা ভরা বিলের মাঝে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তো নানাকে বাঁচানোর মতো কেউ নাই। এই চিন্তা করে নানা কি করলেন, ওইখান থেকে চলে আসলেন। চলে আসার পর নানা কিন্তু এখনো তেমন ভয় পায় নাই। ভয় পেলেও একদম যে ভয় জমে যাবে সেই রকম না। নানা হাঁটতে থাকলেন বাড়ির দিকে। তো নানা যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তার ওইখানে তো একটা তাল গাছের কথা বলছিলাম, আবার এই তাল গাছের একটু আগেই একটা তেঁতুল গাছ পড়ে। তো এই জায়গাটায় অনেকটাই ভয়ঙ্কর, এই কারণে নানা চিন্তা করলেন, না, এই রাস্তা দিয়ে আর যাবো না। নানা তখন ওই সচরাচর যেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে এই বিলের মাঝে, ওই রাস্তাটাই ধরলেন। অনেকটা পথ হাঁটলেন, কিন্তু একটা সময় হাঁটতে হাঁটতে দেখলেন সেই পুকুরটা, ওই যে একটু আগে যে পুকুরটাতে নানার ওই বড় ভাইটাকে গোসল করতে দেখলেন, এই পুকুরটা নানার সামনে। কিন্তু নানা তো এইবার অন্য রাস্তা দিয়ে গেছিলেন, তাহলে এই পুকুরটা কি করে নানার সামনে আবার আসলো? নানা তখন ভয়ে আতঙ্কে জমে যাওয়ার মতন অবস্থা। নানা তখন দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে ওই তেঁতুল গাছটার কাছে আসার পরে নানা দেখতে পান সাদা কোনো একটা জিনিস তেঁতুল গাছের উপর থেকে ঝুলছে। নানা ভালো করে লক্ষ্য করলে দেখেন একটা মানুষ অবয়ব, নারী অবয়ব, এটার পা দুইটা তেঁতুল গাছের উপরে আর মাথাটা নিচের দিকে দিয়ে এই তেঁতুল গাছের মধ্যে ঝুলছে। এইটা দেখে নানা একদম জমে যান, নানার শরীর একদম ঠান্ডা হয়ে যায়, শীত ধারা দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায়। নানা তখন দৌড়াবেন না এখান থেকে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। নানার মুখ দিয়ে কোনো দোয়া দ্রুত বের হচ্ছিল না। নানা একটা সময় নানা ভয়ে আতঙ্কে আল্লাহু আকবার বলে এক চিৎকার দিয়ে ওইখান থেকে দৌড় দেন। আর দৌড়াতে 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 অনেকটা রাস্তা পার করার পরে উনি দেখতে পান ওনারই গ্রামের এক বড় ভাই। তখন ওই বড় ভাইকে দেখে নানা কি করেন, ওই বড় ভাইকে বলেন, ভাই এখানে থেকো না, চলো এখানে ভয় আছে, এখান থেকে তাড়াতাড়ি যাই।
ওই তেঁতুল গাছে আমি একটা মহিলা অবয়ব উল্টো হয়ে ঝুলতে দেখছি। এই কথা বলে নানা ওই বড় ভাইয়ের হাত ধরে টানতে টানতে যেই দিকে নানাদের গ্রাম ওই দিকে হাঁটতে থাকেন। বড় ভাইটাও তখন নানাকে ধাতস্থ করলেন, তারপরে কথাবার্তা বলতে শুরু করলেন যাতে নানার ভয়টা কেটে যায়। তো নানা বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলতে বলতে একটু ভয়টা কেটে যায়। তখন ওই বড় ভাইটা নানাকে জিজ্ঞেস করে, যখন ওই গ্রামের কাছে চলে আসে, বড় ভাইটা নানাকে জিজ্ঞেস করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে কিনা। নানা তখন বললেন যে যদি পৌঁছে দেন তাহলে তো ভালোই হয়, কেননা ভয় পাইছি, এখন সাহসও কুলাইতেছে না। তখন ওই বড় ভাই নানাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন। তো ওই বড় ভাইটা পিছনে পিছনে হাঁটছে আর নানা আগে আগে হাঁটছে, দুইজনে কিন্তু কথা বলতে বলতে হাঁটছে। তো একটা পর্যায়ে বাড়ি যখন সামনে এসে পড়ে তখন ওই বড় ভাইটা বলে ঠিক আছে এখন তাহলে যাও। নানা তখন ওই বড় ভাইটাকে বিদায় দিয়ে উঠানের মধ্যে যখনই গেছে তখনই নানা পিছন দিকে ফিরে কি যেন বলতে নিবে, এতটুক সময়ের মধ্যেই দেখে বড় ভাইটা আর ওইখানে নাই। নানা খুবই ভয় পায় আর একটু তাড়াহুড়া করে ঘরের মধ্যে যখন যেতে নেয় তখনই নানার কানে ফিস ফিস করে একটা শব্দ ভেসে আসে। শব্দটা হলো, বলে আজকের মতো বেঁচে গেলি। এই কথা শোনার পরে নানা আর নিজেকে ধরে রাখতে পারে না। একটা লম্বা সময় ভয় আর আতঙ্ক নিয়ে পাড়ি দেওয়ার পর যখন বাড়িতে আসার পরও এমন একটা ঘটনা বা শব্দ শুনলো, নানা তখন আর সইতে পারলো না, নানা জ্ঞান হারালেন। আর যখন নানা জ্ঞান ফিরে তখন নানা উনি দেখেন ওনার আশেপাশে সবাই বসে আছে বাড়ির, আর সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ নানার জ্ঞান ফিরে 2 দিন পরে। আর জ্ঞান ফেরার পরে নানাকে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তুমি ওইখানে কি করে গেলা। নানা তো অবাক, কি হয়েছে কি, আমি কোনখানে গেছি, আমি তো বাড়ির উঠানে অজ্ঞান হয়ে গেলাম, তাহলে আমি আবার কোনখানে গেলাম। তখন বাড়ির সবাই বলে তোমাকে আজ থেকে 2 দিন আগে ওই গ্রামেরই একদল কৃষক দেখতে পায় তুমি ওই তেঁতুল গাছের মধ্যে উল্টা হয়ে ঝুলে আছো, আর তোমার পা বাঁধা ওই তেঁতুল গাছের ঢালার সাথে, আর তুমি উল্টো হয়ে ঝুলতেছো। তখন তোমাকে দেখে কেউ চিনতে পারে আর তোমাকে বাড়িতে নিয়ে আসে, আর তারপর থেকেই তুমি বেহুশ হয়ে পড়ে আসো। আর এই কথা শোনার পরে নানা আরো বেশ অবাক হন, কারণ নানা তো বাড়ির উঠানে অজ্ঞান হয়েছিলেন, কিন্তু নানা কি করে সেই তেঁতুল গাছে গেলেন এইটা তো নানা জানেন না। তারপরে বাড়ির সবাইকে সেই রাতের ঘটনা খুলে বলার পরে বাড়ির সবাই স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে সোলা পরামর্শ করার পরে স্থানীয় ইমাম সাহেব উনি কিছু পানি পড়া এবং হালকা তদবির দিয়ে দেন। তো এভাবেই চলতে থাকে। নানাও মোটামুটি 2 দিনের ভিতর সুস্থ হয়ে যান। এরপরে বেশ কয়েকদিন নানার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। তার মানে এই নয় যে ঘটনাটা এখানেই শেষ। এই ঘটনার বেশ কয়েকদিন পরে গ্রামের অনেকেই দলে দলে বিলের মাঝে মাছ শিকার করার উদ্দেশ্যে দলে দলে বের হন। তাদের সেই দলে নানা গিয়েও যোগ দিলেন, কারণ নানা মাছ শিকার করার জন্য ছিলেন বেশ পটু এবং তার খুব নেশা ছিল মাছ শিকার করা। তো বিলের মাঝে সবাই মাছ শিকার করছেন দলে দলে বিভক্ত হয়ে। নানাদের দলে 3 জন একসাথে মাছ শিকার করছিলেন। একটা সময় 3 জন মাছ শিকার করার জন্য কিছুটা মাছ কম পাচ্ছিলেন, এই জন্য নানা একটু ওদিকে মানে তাদের থেকে একটু দূরে গিয়ে মাছ শিকার করতে থাকেন। মাছ ধরার একটা পর্যায়ে নানা ক্লান্ত হয়ে বিলের মাঝে উঁচু একটা ঢিপির মতো জায়গায় বসে একটু বিশ্রাম করার জন্য চিন্তা করলেন। তো যেই চিন্তা সেই কাজ, সেখানে গিয়ে বসে পড়লেন। বসে একটা বিড়িও জ্বালালেন পকেট থেকে। বিড়ি জ্বালিয়ে টানতে আছেন, এমন সময় নানা লক্ষ্য করলেন যে দূরে একটা অবয়বের মতো দেখা যাচ্ছে চাঁদের আলোয়। নানা প্রথমে ভাবলেন হয়তোবা তাদের সাথেরই কোনো মানুষ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নানা সেই ভুল ধারণা ভেঙে গেল। কেননা চাঁদের আলোয় কিছুটা কাছে আসতেই দেখতে পেলেন যে ওই রাতে নানা যেই অবয়বটাকে তেঁতুল গাছে দেখছিলেন ঝুলে থাকতে, এইটা সেই অবয়বটা। আর এই অবয়বটার চোখ দুইটা আজকে তক করে জ্বলে উঠলো হঠাৎ করে, আর হি হি করে হাসতে হাসতে নানাকে বলল, ওই দিন তো বেঁচে গেলি, কিন্তু আজকে কি করে বাঁচবি। এই কথা বলে বিশ্রী রকমের হাসতে শুরু করলো। নানার তখন শরীরটা একদম জমে গেল। নানার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আশেপাশে মানুষজনদেরকে ডাকবে সেটাও পারছিল না, এমনকি নানার মুখ দিয়ে দোয়া দুরু তো বের হচ্ছিল না। নানা তখন একদম ঘামে
ভিজে গেল। নানার পা একদম জমে বরফের মতো হয়ে গেল, মনে হচ্ছে যেন ওই জায়গায় একদম জমে গেছে। এরপরে নানা বহু কষ্টে গোঙানির মতো আল্লাহু আকবার বলে এক চিৎকার দেন এবং নানার এই চিৎকার আশেপাশে সবাই শুনতে পান। আর এই চিৎকার দিয়ে নানা ওই ঢিপির উপর বেহুশ হয়ে পড়ে যান। আর সবাই যখন নানা চিৎকার শুনেন তখন তাড়াতাড়ি তারা ছুটে আসেন নানার কাছে, এসে দেখেন নানা তো বেহুশ হয়ে পড়ে আছে। এরপরে সকলে ধরাধরি করে নানাকে বাড়িতে নিয়ে যান। এরপর দিন সকালে নানার জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে নানার মনে হচ্ছে ওনার শরীরটা খুবই ব্যথা, মনে হচ্ছে 10-15 জন মানুষ মিলে নানাকে ইচ্ছে মতো মায়ের ঘুষি দিয়েছেন। তো যাই হোক, এরপরে বাড়ির সবাই একটা ভালো ইমাম সাহেবের খোঁজ করতে থাকলেন, মানে কবিরাজের খোঁজ করতে থাকলেন। একটা সময় একটা ভালো ইমাম সাহেবের খোঁজ পেলেন। তো ওই ইমাম সাহেবকে গিয়ে সব সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব ওনার কাছে থাকা জিনদের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পারলেন যে ওই রাতে, যেই রাতে ওই পুকুরের মাঝে নানা এক বড় ভাইকে গোসল করতে দেখলেন, মূলত ওইটা কোনো তার বড় ভাই ছিল না, ওইটা ওই জায়গারই একটা জিন ছিল। আর ওইটা ওইখানে গোসল করছিল তার এমনি একটা ছদ্মবেশ ধরে। এটা যে ইচ্ছাকৃত নানাকে ভয় দেখানোর জন্য, এইটা না, ওই অবয়বটা এমনি একটা আনমনে একটা ছদ্মবেশ ধরে গোসল করছে। আর এই সময় নানা যেন ওই অবয়বটাকে দেখে ফেলছে আর কিংবা দেখে ফেলবে, ওই অবয়বটাও এটা ভাবতে পারে নাই। হঠাৎ যখন নানাকে দেখে ফেলে তখন ওই অবয়বটা নানার দিকে তাকিয়ে থাকে, নানার কোনো কথা জবাব দেয় না। তো নানাও যখন এই অবয়বটাকে ডাকে, নানার ডাক ওই অবয়বটা শুনে না, তখন নানা এই অবয়বটাকে ঢিল মারে। আর এই ঢিল গিয়ে অবয়বটার শরীরে লাগে। আর এই কারণেই নানাকে ভয় দেখানোর জন্য ওই অবয়বটা নানার পিছনে লেগে যায়। আর এরপর থেকে ওই অবয়বটাই নানাকে ভয় দেখাতে থাকে। মূলত নানাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, তবে নানাকে শুধুই ভয় দেখানোর উদ্দেশ্য ছিল। এরপরে ওই ইমাম সাহেব ওই জিনটাকে হাজির করে নিষেধ করে দেন যে এই সমস্ত কোনো কিছু যাতে নানার সাথে না করে। তো ওই জিনটা কিছু জিনিস চায়, তারপরে ওই জিনটার এই জিনিস পূরণ করা হলে, তার ইচ্ছা পূরণ করা হলে ওই জিনটা নানাকে ছেড়ে চলে যায়। তো এটাই ছিল ঘটনা। এরপরে নানা ওই বিলে আরো অনেক মাছ ধরছে, কিন্তু এই ঘটনা নানার সাথে আর ঘটে নাই। এরপরে ওই পিশাচটা নানাকে আর কখনো জ্বালাতন করে নাই বা দেখাও দেয় নাই। প্রিয় লিসেনার, এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের সকলের কাছে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা এখনো পর্যন্ত শুনছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আমি অনুপ্রেরণা পাবো আরো নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হওয়ার জন্য। আর অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আমার এই পথ চলা নতুন শুরু করেছি, আপনাদেরকে সাথে পেলে, আপনাদেরকে পাশে পেলে আমার এই পথ চলাটা অনেক দীর্ঘ হবে এবং অনেক মসৃণ হবে। আর এই কারণেই আপনাদেরকে আমি চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করুন এবং আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান আমাকে বলুন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। এবং কি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের জানাশোনা কাহিনী থাকলে আমাকে কিন্তু পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে, আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারবেন আমার ইমেল অ্যাকাউন্টে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো প্রিয় লিসেনার, আজ এই পর্যন্তই থাক। আবারও হাজির হব নতুন কোনো ঘটনায়, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন। তো আল্লাহ হাফেজ।